ওকে, সেটাকে বলা হয় হচ্ছে, এই ম্যাথটা করতে গেলে আমাদের একটা ডায়াগ্রাম থেকে মান নেওয়া লাগে, সেটাকে বলা হয় হচ্ছে কলাম স্ট্রেংথ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম। কলাম স্ট্রেংথ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামটা কি আমরা জানি, কি মোমেন্ট ইকুয়ালস টু কি ফোর্স ইনটু ডিস্টেন্স, ঠিক আছে। তার মানে কি ডিস্টেন্সটা মানে ইসেন্ট্রিসিটি, আমরা যখন ইসেন্ট্রিসিটি বা বাই বেন্ডিং, যখন এই যে ইসেন্ট্রিসিটির ম্যাথগুলো করতে যাই, তাহলে আমরা কি জানি মোমেন্ট আমাদের কখন মোমেন্ট তৈরি হয়, এক্সটার্নাল মোমেন্টটা কখন তৈরি হচ্ছে আমাদের, মানে সরি ইন্টারনাল মোমেন্টটা যখন আমাদের একটা ইসেন্ট্রিসিটি থাকছে, তাই না, কলমে যখন একটা ইসেন্ট্রিসিটি তৈরি হচ্ছে তখনই থাকছে। তো আমি কি বললাম, মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিস্টেন্স। তাহলে আমার যদি ইসেন্ট্রিসিটি 0 হয় সেখানে কি কোনো মোমেন্ট থাকবে? থাকবে না। কারণ কি সেখানে ইসেন্ট্রিসিটি যদি 0 হয় তাহলে কি ওইখানে শুধুমাত্র কোনো প্রকার মোমেন্ট থাকবে না। অর্থাৎ আমরা যে নর্মাল এক্সিয়াল লোডের জন্য যে কলামে যে শুধুমাত্র এক্সিয়াল লোড পড়ে সেটাই থাকবে। আস্তে আস্তে যখন এই যে এই লাইনটা হচ্ছে আমার ইসেন্ট্রিসিটি লাইন, যখন আস্তে আস্তে ইসেন্ট্রিসিটি তৈরি হচ্ছে তখনই কিন্তু আমার কি হচ্ছে মোমেন্টগুলো তৈরি হওয়া শুরু করছে। তো এই যে মোমেন্ট তৈরি হওয়া শুরু করলো, দেখেন আস্তে আস্তে এই যে পিবি এটাকে বলা হয় হচ্ছে ব্যালেন্সড মোমেন্ট বা ব্যালেন্সড ইসেন্ট্রিসিটি লাইন। এখান থেকে যদি আমি একটা লাইন তৈরি করি সেটাকে বলা হয় ব্যালেন্স ইসেন্ট্রিসিটি লাইন। এই ব্যালেন্সড ইসেন্ট্রিসিটি লাইনের উপরে যত ধরনের লোড তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি কম্প্রেশন কন্ট্রোল রেজিয়ন, ঠিক আছে, এটাকে বলছি আমরা কম্প্রেশন কন্ট্রোল রেজিয়ন। এবং এই ব্যালেন্সড ইসেন্ট্রিসিটি লাইনের নিচের সবগুলোকে বলছি টেনশন কন্ট্রোল রিজিয়ন। আচ্ছা, এটা আমরা কিসের জন্য, এটা হচ্ছে এখন আমরা কিছু যদি দেখি ইসেন্ট্রিসিটি তৈরি হয়ে গিয়েছে তখন আমাদের কিছু নিয়ম আছে বাইএক্সিয়াল। আমরা এই বাইএক্সিয়াল বলতে কি বোঝানো হচ্ছে, যদি আমার ইসেন্ট্রিসিটি এক্স অক্ষ বরাবর তৈরি হয় আবার ওয়াই অক্ষ বরাবর তৈরি হয়, এইখানে দুই ধরনের মেথড কাজ করে, মানে দুই ধরনের মেথডের মাধ্যমে আমরা এই বাইএক্সিয়াল মোমেন্ট গুলো নির্ণয় করতে পারি, বা বাইএক্সিয়াল যে ম্যাথ গুলো আছে, বাইএক্সিয়াল বেন্ডিং মোমেন্টের যে কলাম গুলো আছে সেগুলো নির্ণয় করার জন্য, লোড নির্ণয় করার জন্য দুই ধরনের নিয়ম আছে। তার মধ্যে একটা হচ্ছে রিসিপ্রোকাল ইকুয়েশন, মানে রিসিপ্রোকাল মেথড। তো আজকে আমরা রিসিপ্রোকাল মেথডটাই দেখব। তো এখানে আমি কি বললাম যে আমার এই যে গ্রাফে আমরা দেখতে পাচ্ছি কি পি এবং এম এর মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন অংশে ই এর মানটা নির্ণয় করতে পারি, বা ই যদি আমরা জানি এবং এম যদি আমরা জানি সেখান থেকে আমরা কি করতে পারি, পি এর মানটা বের করতে পারি, ঠিক আছে। তো নরমালি এটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাকশন মোমেন্ট বা কলাম স্ট্রেংথ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামটা নরমালি এরকম হয়। কিন্তু আমাদের যে গ্রাফগুলো আছে সেখানে পি এর পরিবর্তে আমাদের এই লোড ফ্যাক্টরটা আছে কেএন, এবং মোমেন্ট যেখানে আমাদের ছিল, এই যে এম যেখানে ছিল সেখানে আমাদের একটা মোমেন্ট ফ্যাক্টর আছে, বা মোমেন্টটাকে এক্সপ্রেস করা হচ্ছে আর এন এর মাধ্যমে। এটা কিভাবে আমি যদি দেখাই আপনাদেরকে, একদম লাস্টের দিকে দেখেন, একদম লাস্টের দিকে যে নিলসনের যে বইটা দিয়েছি লাস্টের দিকে কিছু গ্রাফ আছে, এই যে এইটাকেই বলছি আমরা মোমেন্ট ইন্টারঅ্যাকশন গ্রাফ। এখানে দেখেন ওই যে আমার যে পি এবং এম এর যে একটা গ্রাফ ছিল ওইখানে এখন আসছে কি কেএন এবং আরএন, এবং এটার মাধ্যমে হচ্ছে আমরা এখন রিসিপ্রোকাল মেথডে কলামের মান কিভাবে বের করতে হয়, লোডটা কিভাবে বের করতে হয় সেটা দেখব। এখন রিসিপ্রোকাল মেথডটা কি, রিসিপ্রোকাল মেথড যদি আমরা দেখতে যাই, এই যে বাইএক্সিয়াল বেন্ডিং মেথডে একটা আছে লোড কন্ট্রোল মেথড, আর একটা বললাম আমি কি রিসিপ্রোকাল লোড মেথড। তো রিসিপ্রোকাল লোড মেথড আজকে আমরা যেটা দেখব সেটা রিসিপ্রোকাল লোড মেথড, এবং সেখানে একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা লোডগুলো বের করি। যদি আমাদের বাইএক্সিয়াল লোড থাকে সেটাকে বলা হয় হচ্ছে ব্রেসলার্স রিসিপ্রোকাল লোড ইকুয়েশন। তো ব্রেসলার্স রিসিপ্রোকাল লোড ইকুয়েশনের এইটা হচ্ছে 1/pn equals to 1/pn(x) by 1/pny minus 1/p0।
তো পিএন বলতে এখানে কি বোঝানো হচ্ছে, অ্যাপ্রক্সিমাল ভ্যালু, মানে অর্থাৎ হচ্ছে যদি দুই দিকেই এক্সিয়াল মানে মোমেন্ট থাকে, বেন্ডিং হয়, সেই ক্ষেত্রে মানে একদম টোটাল যে বেন্ডিংটা হবে আমাদের সেইটার মান যদি উইথ ইসেন্ট্রিসিটি EX এর ইউআই, অর্থাৎ যেটা একদম লাস্টে আমরা যে পিএনটা আমরা বের করতে চাচ্ছি, অর্থাৎ বাইএক্সিয়াল বেন্ডিং এর কারণে যে লোডটা আসছে সেটা PNY not equals to nominal load when only eccentricity EX is present, অর্থাৎ আমরা যখন PNY অর্থাৎ y ডিরেকশনের লোড বের করব, কখন এই এই y ডিরেকশনের লোড যখন বের করব তখন আমাদের ধরে নিতে হবে EY equals to 0 এবং আমার শুধু EX অর্থাৎ x অক্ষ বরাবর ইসেন্ট্রিসিটি বিদ্যমান, এবং PNX যখন আমরা বের করব তখন আমাদের ধরে নিতে হবে যে EX equals to 0, অর্থাৎ যেদিকে লোড ক্যালকুলেশন করব সেই দিকের ইসেন্ট্রিসিটি 0 ধরে তার অপর দিকে ইসেন্ট্রিসিটি ইমাজিন করে সেই মানগুলো বের করতে হবে। এবং পি নটটা কি আমরা নর্মাল যে এক্সিয়াল লোডগুলো বের করেছি সেটা যে সূত্রটা ছিল সেটা। তো এই ছিল মোটামুটি আমার। এখানে কিছু বিষয় আছে, এখানে একটা কথা লেখা আছে দেখেন, যে PN is greater than equal 0.10 P naught, অর্থাৎ আমাদের নর্মাল, জি জি হচ্ছে হচ্ছে আচ্ছা, যেটা বলছিলাম PN is greater than equal 0.1 P naught, অর্থাৎ PN আমার যে নমিনাল মানে অ্যাপ্রক্সিমেট যে নমিনাল লোডটা যেটা আমরা বাইএক্সিলের মাধ্যমে পাবো সেই মানটা অবশ্যই আমার P naught এর 0.10, অর্থাৎ P naught কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, P naught divided by 10 এর মানে বেশি আসবে, ঠিক আছে, অবশ্যই এই P naught divided by 10 এর বেশি অথবা এর ইকুয়ালস টু আসবে, তাহলে একটা রিলায়েবল মান পাবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা ম্যাথে চলে যাই, যে ম্যাথটা কিভাবে করতে হবে। প্রথমেই বললাম যে ব্রেসলার রিসিপ্রোকাল লোড ইকুয়েশনটা হচ্ছে এইটা। তো প্রথমেই এই যে ম্যাথটা যদি দেখি, আমি কি বলেছিলাম, আমার দুই দিকেই যখন আমরা বাইএক্সিয়াল বেন্ডিং মানে মোমেন্ট বা বেন্ডিং যে কলামগুলো সেটা যখন ক্যালকুলেশন করব, সেক্ষেত্রে আমার দুই দিকেই কি থাকবে, ইসেন্ট্রিসিটি থাকবে। তো এই ম্যাথে কি বলা আছে, এখানে একটা ম্যাথ করানো আছে, এই ম্যাথটা আপনারা দেখে নেবেন, এই ম্যাথ আর ওই ম্যাথটা সেমই, কিন্তু এখানে হচ্ছে মানে কিছু চেঞ্জ আছে। তো এখানে কি বলা আছে, যে ডিটারমাইন দ্য ডিজাইন ক্যাপাসিটি PN of the short tight column shown in figure which is subjected to biaxial bending, F prime C equals to 4000 psi, Fy এর মান দেওয়া আছে, Ex এর মান দেওয়া আছে, Uy এর মান দেওয়া আছে, রেইনফোর্স উইথ 8টা 9 নাম্বার বার। তো এখন এই যে হচ্ছে আমাদের সেই কলামটা, কলামে কি বলা ছিল, আমার একদিকে 25 ইঞ্চি আর একদিকে হচ্ছে 15 ইঞ্চি, এটা হচ্ছে ফিগার, যদি ফিগার না থাকে তাহলে এখানে লেখা থাকবে 25/15/25 ইঞ্চির একটা কলাম, ঠিক আছে। তো এখানে আমাদের কিছু মান বের করতে হবে, যদি আমি ছবিটায় যাই, এখানে কিছু মেথডটা দিয়ে, মেথডগুলো কি লেখা আছে দাঁড়ান একটু দেখছি। আচ্ছা হ্যাঁ, এখানে ফার্স্টে হচ্ছে সিলেক্ট ট্রায়াল ক্রস সেকশনাল ডিমেনশন বি অ্যান্ড ওয়াই এইচ, অর্থাৎ আমরা ফার্স্টে কি করতে হবে, আমাদের বি এবং এইচ এর মানটা নির্ণয় করে নিতে হবে। আমাদের এখানে দেয়া আছে 20 এবং একদিকে 15 একদিকে 25। তারপরে কি বলছে, ক্যালকুলেট দ্য রেশিও গামা, গামাটা কি, যে আমার কভার ডিস্টেন্স বাদে বারের সেন্ট্রয়েড টু সেন্ট্রয়েড যে ডিস্টেন্সটা ডিভাইডেড বাই আমার ফুল যে ডিস্টেন্স, অর্থাৎ বোঝাতে পেরেছি গামা বলতে কি বোঝানো হচ্ছে, গামা হচ্ছে একটা রেশিও যেখানে আমার রেশিওটা কিসের, দুইটা লেন্থের, লেন্থ দুইটা কি কি, একটা হচ্ছে আমার এই কলামে কি হচ্ছে, উপরে একটা মানে এই সাইডে কি হচ্ছে একটা ক্লিয়ার কভার আছে, আবার এই সাইডে একটা ক্লিয়ার কভার আছে না, দুইটা ক্লিয়ার কভার। তো আমি যদি 2.5 ইঞ্চি করে ক্লিয়ার কভার ধরি তাহলে কতটুকু, যদি আমার বলে না দেয়া থাকে তাহলে আমাদের কলামের ক্লিয়ার কভার সাধারণত কতটুকু হয়, 2 থেকে 2.5 ইঞ্চি। তো আমি ধরে নিলাম এখানে 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার আছে, তাহলে 2.5 মাইনাস 2.5 5 ইঞ্চি, তাহলে 25 মাইনাস 5 20 হচ্ছে আমাদের বারের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তাহলে গামাটা হচ্ছে বারের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ডিভাইডেড বাই ওই ডিরেকশনের কলামের ফুল লেন্থ,
যেমন এটা যদি দেখেন গামা ইকুয়ালস টু কি বলা হচ্ছে, বারের সেন্টার টু সেন্টার মানে ওয়াই ডিরেকশনে 20 ইঞ্চি ডিভাইডেড বাই এইচ, এইচ ইকুয়ালস টু কি ফুল লেন্থ 25, বোঝানো গিয়েছে। এরপরে হচ্ছে রোজি, রোজিটা কি যেটা আমরা জানতাম স্টিলের এরিয়া ডিভাইডেড বাই কনক্রিট এরিয়া। স্টিলের হচ্ছে 9 নাম্বার বার, 9 নাম্বার বারের এরিয়া হচ্ছে 0.99 বা 1 ইঞ্চি স্কয়ার এবং 15/25 আমার কনক্রিটের এরিয়া। এরপরে হচ্ছে ই বাই এইচ, এই মানগুলো কোথায় লাগবে, আমরা যদি গ্রাফটায় চলে যাই আবার, এখানে কিন্তু অনেকগুলো গ্রাফ আছে, সেগুলো কিভাবে বুঝবো কোনটা গ্রাফ, এখানে কিন্তু এফ প্রাইম সি এফ ওয়াই এবং গামার মানটা দেয়া আছে, এগুলো দেখে কিন্তু আমার বের করতে হবে। যেমন আমাদের গামা কত আসছিল 0.8, এই যে দেখেন 0.8, এ 0.7, গ্রাফ এ 0.7, পেজ নাম্বার 791। এখানে আমার এ প্রাইম সি এর মান কত দেয়া ছিল 4000 psi অর্থাৎ 4 ksi, এফ ওয়াই এর মান দেয়া ছিল 60 ksi এবং গামা এর মান আমরা কত পেয়েছি 0.8। এখানে আমার ই বাই এইচ এর একটা লাইন আছে, এই যে ই বাই এইচ ইকুয়ালস টু 0.1, ই বাই এইচ ইকুয়ালস টু 0.2। এখানে আমার দুই ধরনের গ্রাফ আছে, দেখেন এখানে এটা হচ্ছে আমার এই যে বাঁকানো যে গ্রাফগুলো, এই যে লাইনগুলো এই যে বাঁকিয়ে গিয়েছে, এই যে 0.2, এই যে 0.03, এটা হচ্ছে আমার রো এর যে রো বা আমার যে স্টিল কনক্রিট এরিয়া রেশিও, সেটার মানের উপর নির্ভর করে আমার এই যে একটা লাইন চলে গিয়েছে, বাঁকা লাইনগুলো হচ্ছে আমার রো এর লাইন। আর সোজা লাইনগুলো যে এই যে আমার এই ইকুয়ালস টু এই যে 1, এই যে লাইনটা 0.5, 0.4, 0.3, এইগুলো হচ্ছে ই বাই এইচ, অর্থাৎ আমাদের যেদিকে মানের দরকার সেই ই বাই এইচ এর মান, ঠিক আছে। হ্যাঁ ক্লিয়ার করছি। আমার হচ্ছে এখানে এই এইখানে গ্রাফে কয়েক ধরনের লাইন দেখবেন। প্রথমে হচ্ছে হরিজন্টাল কিছু লাইন যাচ্ছে, ভার্টিক্যাল কিছু লাইন যাচ্ছে। যদি এই সব কিছু বাঁকা সব লাইন যদি বাদ দেই, হরিজন্টাল লাইনগুলোকে বলা হচ্ছে, এই মানগুলোকে বলা হচ্ছে কে এন। কেনটা কি বলেছিলাম, ওই যে আমার ইন্টারেকশন যে লাইনটা ছিল, কলামের যে ইন্টারেকশন স্ট্রেংথ ইন্টারেকশন ডায়াগ্রাম ছিল, ওইখানে পিএন এর বদলে আমরা কি লিখেছিলাম একটা লোড ফ্যাক্টর পিএন। আর এই যে ভার্টিক্যাল যে লাইনগুলো, গ্রাফের ভার্টিক্যাল যে লাইন একদম সরাসরি 90 ডিগ্রিতে যে ভার্টিক্যাল লাইন, সেটাকে বলছি আমরা আরএন। এটা কিসের বদলে, মোমেন্টের বদলে আমরা যেটা লিখেছিলাম আরএন। এরপরে এই যে এইবার কি আছে, এই যে লোড গুলো বেঁকে যাচ্ছে না, এই যে লাইনগুলো, এই যে লাইন একটা দুইটা, এই যে এই 0.07 লেখা, এই যে একটা লাইন 0.06 লেখা, এই যে 0.01, 0.02, 0.03, এই যে একটা লাইন এখান থেকে শুরু হয়ে দেখেন এইভাবে বেঁকে 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 এখানে এসে শেষ হচ্ছে, তাই না। এই লাইনগুলোকে বলা হচ্ছে রো এর লাইন, এই লাইনগুলোকে বলা হচ্ছে রো এর লাইন বা আমাদের স্টিল কনক্রিট গ্রস এরিয়া যে রেশিওটা ছিল সেটা। এরপরে এই যে দেখেন এখান থেকে কিছু লাইন সোজা চলে যাচ্ছে, এরকম এই যে বাঁকিয়ে বাঁকিয়ে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে কি, এই যে লাইনগুলো, এই যে এই লেখায় আছে, দেখেন যদি লাইনগুলো দেখেন তাহলে এখানে লেখায় আছে ই বাই এইচ ইকুয়ালস টু 1, এই যে লাইনটা চলে যাচ্ছে ই বাই এইচ ইকুয়ালস টু 1, ই বাই এইচ ইকুয়ালস টু 0.50, এই যে কিছু লাইন আছে যেগুলো এখানে দেখায় নাই, ঘিজিবিজি হয়ে যাবে দেখে, এটা 0.60, 0.7, 0.8, 0.91, বোঝাতে পেরেছি। এই যে কতগুলো লাইন আছে সেটাকেই বলা হচ্ছে কি ই বাই এইচ এর মান। তো এখন দেখেন আমরা এই জায়গাটায় রোজি এর মান পেয়ে গেছি, ই বাই এইচ এর মান পেয়ে গিয়েছি। এইখান থেকে এই যে আমাদের রোজি এর মান পেয়ে গেছি, ই বাই এইচ এর মান পেয়ে গিয়েছি।
শুধু আমাদের kn এবং rn টা জানা নাই। সেটা কিভাবে জানবো? রোজি এর মান কত আসছে? 0.0213। 0.0213 মানে কি? এটা হচ্ছে আমার 0.02 এর গ্রাফ, তাই না? এই যে 0.02 রোজ ইকুয়ালস টু এই যে 0.01, এটা হচ্ছে 0.02, তাই না? তাহলে 0.02 কিভাবে শুরু হয়েছে? যে দেখেন 2 নাম্বার যে বাঁকানো গ্রাফটা আছে, লাইনটা আছে, এই যে এটা হচ্ছে 0.02 এর গ্রাফ। তাহলে 0.0213 হবে কোথায়? দেখেন 0.02 থেকে 0.03 এর ভিতরে কয় ঘর ফাঁকা? 1 2 3 4 5 এর মতো আর কি। তো 0.0213 টা প্রায় এইরকম, এর থেকে একটু সামনে এগিয়ে হবে। এবার আমার E/H এর মান আসছে 0.64, এটা হচ্ছে 0.5। 0.5 টা কতটুকু গেছে দেখেন, এটা হচ্ছে 0.5 এর লাইন। তাহলে 0.6 টা কোথা থেকে আসবে? এর থেকে একটু নিচে। মানে এটা হচ্ছে একদম সঠিক মানটা পাওয়াটা এই গ্রাফ থেকে যদি আপনি পেন্সিল দিয়ে না এঁকে বের করেন তাহলে পাওয়াটা একটু মুশকিল। পেন্সিল দিয়ে কিভাবে করতে হতো? আমার 0 থেকে এই যে 0.6 এর একটা লাইন অল্প একটু আঁকা আছে, তাহলে এটাকে কি করতে হতো? আমাদের আগে যোগ করতে হতো। যোগ করার পরে এখানে আমার এই 0.2 এর কাছাকাছি যে মানটা আসবে, ধরেন যে এখানে আসলো, এই যে 0.213 ধরলাম, এখানে কিছুটা কাছাকাছি কিছু একটা মান আসছে, ঠিক আছে? এই দিকে একটা। তো এখান থেকে আমাদের এই হরিজন্টাল, মনে করেন এখানে একটা ডট দিতে হবে, ডট দিয়ে এখান থেকে হরিজন্টাল একটা মান পাবো। তো সেই হরিজন্টাল মানটা ধরলাম এইখানের মাঝামাঝি কোনো একটা মান। তো তাহলে এখানে 0.15 থেকে 0.20 এর ভিতরে ডিফারেন্স কত? 0.1678910910। অর্থাৎ দেখা যাবে মানটা 0.18 এর পরে কোনো একটা কাছাকাছি কোনো একটা মান আসবে, ঠিক আছে? 0.18 এর পরে, যেহেতু 0.2 টাই 0.18 এর প্রায় কাছাকাছি চলে আসছে, তো এটা কিছুটা দূরে আসবে 0.213 এর জন্য। তো মনে করেন মানটা এখানে আসলো, সেই মানটা আমরা ধরে নিয়েছি এখানে কত? 0.185। এটা আমি আবার আরেকবার বের করে দেখাবো, বুঝাবো। তাহলে rn এর মান পেলাম 0.185। তাহলে rn equals to আমরা কি জানি? pne divided by a prime c agh। pne divided by a prime c agh। e এর মান আমরা জানি 16, a prime c জানি 4, ag এর মান জানি 15/25, h এর মান জানি 25। আমরা আরেকবার লক্ষ্য করেন, আমরা যখন x অক্ষের দিকে লোডটা নিচ্ছি, এখানে কিন্তু বলা আছে x অক্ষের দিকে যখন নিব শুধুমাত্র জানি কি ey টা প্রেজেন্ট। তাহলে এখানে যত কিছুর মান নিচ্ছি সবই কিন্তু y ডিরেকশনে, যেমন h টাও নিয়েছি y ডিরেকশনে, e এর মানটাও নিয়েছি y ডিরেকশনের 16, ঠিক আছে? সেখান থেকে pnx এর মানটা পেলাম। এবার y এক্সিস বরাবর আমার pny এর মান বের করতে হবে। pny এর মান বের করার জন্য আমার গামা ইকুয়ালস টু কত হবে? আমি গামা ইকুয়ালস টু কি বলেছিলাম? বারের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল ডিস্টেন্স। সেন্টার টু সেন্টার মানে কি? দুই দিকে ক্লিয়ার কভার বাদ দিয়ে। তাহলে টোটাল হচ্ছে 15, আড়াই আড়াই বাদ দিলে থাকে 10, 5 ইঞ্চি বাদ চলে গেল, এদিকে আড়াই এদিকে আড়াই, তাহলে 10/15 হচ্ছে আমার এখানে গামা। এই যে 10/15 গামা, গামা আসলো 0.667। এরপরে কি রোজি ইকুয়ালস টু আমরা কত পেলাম? রোজি ইকুয়ালস টু প্রথমে একবার বের করলে হবে 0.0213, আর E/H এর মান পেলাম কত? 0.533। এখন যদি আবার আমরা সেই গ্রাফে চলে যাই, এটা কতর জন্য ছিল? গামা ইকুয়ালস টু 0.8 এর জন্য। এর আগের গ্রাফটা মানে a ইকুয়ালস টু 6 এর 0.6 এর জন্য গামা এর মান ছিল 0.70। a 0.5 এর জন্য গামা এর মান 0.60। তাহলে আমার মানটা আসছিল কত? গামা এর মান 0.667, ঠিক আছে? আমার গামার মান আসছিল 0.667, যেটা 0.6 এবং 0.7 এর ভেতরে। তাহলে প্রথমে আমার কি করতে হবে? 0.6 এর জন্য মানটা বের করতে হবে। 0.6 এ কিভাবে বের করব? আমার গামার মান কত? আমার E/H এর মান কত ছিল? 0.533 এবং রোজি এর মান 0.0213। এই যে 0.02 এর ঘর, আর গামার মান হচ্ছে 0.5 এর ঘর হচ্ছে এটা। তাহলে 0.533 কিছুটা নিচে আসবে,
এরকম এদিক থেকে কিছুটা নিচে আসবে এবং 0.0213 এদিকে কিছুটা এইভাবে এইখানে কোনো একটা মান হবে। ঠিক আছে, এটা যদি আমি এদিকে যাই দেখবেন যে এটার মানটা 0.167 এর কাছাকাছি আসবে। এই যে 0.162 RN এর মানটা, যখন আমার গামা এর মান 0.6। ঠিক আছে, আমি আবার দেখাই। এই যে হচ্ছে আমার 0.02 এর রো জি এর মান যখন 0.02, সেটা গ্রাফ হচ্ছে এইটা, আর E/H এর 0.5 এর মান হচ্ছে এইটা। তাহলে এই দুটো কোথায় ইন্টারেক্ট করে? এই যে এইখানে একটা পয়েন্টে, এইখানে একটা পয়েন্টে। তো এই পয়েন্ট থেকে কিন্তু দুইটাই সরে আসবে। এটা যেমন সরে আসবে 0.533 ছিল, তাহলে প্রায় এইরকম একটা ঘরের দিকে, আর এটার মানও ছিল প্রায় এই দিকে কোনো একটা ঘরে আসবে। ঠিক আছে, এই দিকের কোনো একটা ঘরে, যেমন 0.533 মানে 0.33 বেশি, তাহলে এদিক থেকে একটু নিচে চলে আসলো। আবার এটা হচ্ছে 0.213 ছিল, তাহলে এখান থেকে এটার ডিস্টেন্স কত? একটা, দুইটা, তিনটা। তো তিনটার জন্য কিছুটা ডিস্টেন্স, এটা 0.03 এর জন্য গ্রাফ, এটা 0.02 এর জন্য গ্রাফ। তাহলে এই দুইটার মধ্যে কিছুটা দূরত্বে এইদিকে কোনো একটা মান হবে আমার পয়েন্ট, যখন আমার রোজি এর মান 0.213 এবং E/H এর মান 0.533, তখন এইখানে কোনো একটা মান হবে। সেই মানটার মান কত হতে পারে? 0.16 এর কিছুটা দূরে। তো এটা কত আসলো? 0.162 বা 0.16 ধরলেও সমস্যা নেই, যেহেতু এটা একটা রাফ এস্টিমেট। এরপরে এটা গেল 0.6 যখন গ্রাফ পেলাম তার জন্য, এটা যখন গামা ইকুয়ালস টু 0.6 তার জন্য ওই মানটা পেলাম। এখন আমার মান ছিল 0.667 গামার মান, তাহলে আমার গামার মানটা 0.6 এবং 0.7 এর মাঝে। তাহলে আবার হচ্ছে 0.7 এ যাই। এই যে আমার গামা ইকুয়ালস টু 0.7, এ 0.6 গ্রাফের জন্য এখানেও কি আমার রোজি এর মানটা দিয়ে আছে 0.02। 0.02 এর জন্য গেলাম, আর আমার ইসের মান কত? 5.33। এই যে আমার 5.33 আর রোজি ইকুয়ালস টু 0.02, এই একটা পয়েন্টে হচ্ছে আমার ছেদ করে। তাহলে এই মানটা কি হবে? এই যে দুইটা যে বিন্দুতে ছেদ করলো সেটা হচ্ছে 0.02 এবং E/H 0.5 এর জন্য। তো আমার মানটা কি হবে? 0.02 থেকে একটু দূরে সরে যাবে, আবার 0.533 থেকে একটু দূরে সরে আসবে। ধরলাম এরকম কিছু একটা মানে, এটা কোন দিকে? এই মানটা কত? 161718 এর কাছাকাছি, এই যে 174, বা আপনাদের ওই যে বললাম না যে রাফ এস্টিমেটে যে মানটা আসে সেরকম একটা লিখতে হবে। এরপরে এই দুটোকে এখন ইন্টারপোলেশন করতে হবে। ইন্টারপোলেশন নিয়মটা কি? আমার 0.6 থেকে 0.7 এর মধ্যে পার্থক্য হচ্ছে 0.1, তার মানে গামার মান যখন 0.1 চেঞ্জ হচ্ছে তখন আমার RN এর মান কতটুকু চেঞ্জ হচ্ছে? 0.162 মাইনাস 0.174, প্রায় 0.12 এর মতো। তাহলে 0.1 এর জন্য পার্থক্য আসছে 0.012। আমার গামার মান যখন চেঞ্জ হচ্ছে 0.1, তখন RN এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে 0.012। তাহলে গামার মানের চেঞ্জ যখন 0.667 থেকে 0.6 বাদ দেন 0.067, ঠিক আছে, 0.067, তখন আমার RN এর মানে কতটুকু চেঞ্জ আসছে? আমি কি বোঝাতে পেরেছি? গামার মান যখন আমার আচ্ছা, এটা একটু শেষ করি, তারপর আপনাদেরকে আবার বুঝাচ্ছি। একটু একটু আমি এটা একটু শেষ করে নিই। গামার মান যখন 0.1 এর জন্য RN এর মান 0.012 চেঞ্জ হচ্ছে, তখন আমার মানে গামার মান 0.1 এর জন্য RN এর মান চেঞ্জ হয় 0.012। তাহলে একের জন্য গামার মান যদি এক চেঞ্জ হয়, ডিফারেন্স যদি এক হয়, তাহলে RN এর মানে ডিফারেন্স কত হচ্ছে? গামার মান যদি 0.667 হয়, তাহলে RN এর মান কতটুকু চেঞ্জ হচ্ছে? ধরলাম সেখানে RN এর মান আসলো 0.10 মতো, 0.1 এর মতো চেঞ্জ হচ্ছে, বা 0.08 এর মতো চেঞ্জ হচ্ছে।
তাহলে 0.0, হ্যাঁ ওই কিক নিয়মে করতে হবে। তো ওই যে 0.08 যে চেঞ্জ হচ্ছে সেটা কি করতে হবে, আমার দেখতে হবে এই মান দুইটা অবশ্যই ওই যে 0.08টা এটা হয় 0.162 এর সাথে যোগ করতে হবে, নাহলে বিয়োগ করতে হবে। এখন যোগ করব না বিয়োগ করব কিভাবে বুঝবো? এখানে দেখেন Rn এর মানটা অবশ্যই এই 0.667 যেহেতু এই দুটার মাঝে, তাহলে এটার জন্য যে Rn এর মানটা আসবে সেটা অবশ্যই 0.162 থেকে 0.174 এর মাঝে থাকবে। তাহলে অবশ্যই ওই মানটা আমার যে ডিফারেন্সের মানটা আসবে সেটা 0.162 এর সাথে যোগ করলেই কিন্তু ওই মানটা আমার এই দুইটা মানের ভেতরে থাকবে। ঠিক আছে, এর জন্যই দেখবেন যে যে মানটা আসবে সেটা যোগ করলে 0.170 আসে। এখান থেকে তারপরে কি করলাম, আমরা ই এর মান জানি, Rn এর মান জানি, এ প্রাইম সি এর মান জানি, এজি এর মান জানি, এইচ এর মান জানি, শুধু জানি না পি এন ওয়াই। সেখান থেকে পি এন ওয়াই এর মানটা বের করলাম। এরপরে আমার এই সূত্রে কয়টা মান বের করতে হতো? পিএনএক্স, পিএনওয়াই এবং পি নট। পি নটটা কি নর্মাল এক্সিয়াল যে লোডটা আমরা বের করি। নর্মাল এক্সিয়াল লোডের সূত্রটা কি ছিল? 0.85 এ প্রাইম সি এজি মাইনাস এএসটি প্লাস এফ ওয়াই এএসটি। এখানে সবকিছুর মানই আমরা জানি, বসিয়ে দিলাম, পি নটের মান পেলাম। এখানে এখন আমরা ব্রেজলার্স ইকুয়েশনের মাধ্যমে আমরা সবগুলো মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে পিএন এর মানটা বের করে ফেললাম, আসলো 262। 262 কি 0.1 পি নটের থেকে বেশি। 0.1 করলে কত হতো, মানে 1728 ডিভাইডেড বাই 10 করলে হতো 172.8, যেটা থেকে এই মানটা বেশি আছে, অর্থাৎ মানটা স্যাটিসফ্যাক্টরি আছে। এইভাবে করে হচ্ছে লোডগুলো বের করতে হবে।